নমস্কার, আমি অভিজিৎ। আপনারা দেখছেন থার্ড আম্পায়ার। থার্ড আম্পায়ার ব্যাপারটা আমাদের কাছে বেশ পরিচিত বিষয়। ক্রিকেট মাঠে থার্ড আম্পায়ার ব্যাপারটা আমরা সকলে এতদিনে অনেকটাই জেনে ফেলেছি। মাঠের দুজন আম্পায়ার যখন সিদ্ধান্ত নিতে না পারেন, তখন সিদ্ধান্ত চলে যায় থার্ড আম্পায়ারের কাছে। আর আমাদের থার্ড আম্পায়ার হলেন আপনারা। আপনারা অর্থাৎ দর্শক শ্রোতা বন্ধুরা। আপনাদের ভালো মন্দ, ঠিক বেঠিক সমালোচনা, সেটা নিয়েই থার্ড আম্পায়ার এগোবে। আমরা পরিমার্জন করব, পরিবর্ধন করব। আজকের থার্ড আম্পায়ারের অতিথি তন্ময় ভট্টাচার্য। নমস্কার। বিতর্কিত এবং আলোচিত তন্ময় ভট্টাচার্য। তন্ময়দা, স্বাগত থার্ড আম্পায়ারে। ধন্যবাদ। প্রথমেই বিতর্ক দিয়ে শুরু করি এবং একটু কটাক্ষ দিয়ে শুরু করি। এখনো দলে আছেন না দলের বাইরে? 100% দলে আছি। দলের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। দল যে অভিযোগের শাস্তি দিয়েছে, সেই অভিযোগ আপনি খণ্ডন করেন? সেদিনও খণ্ডন করেছি, আজও খণ্ডন করি, ভবিষ্যতেও খণ্ডন করব। সেটা কি? ওটা তো এখন বিচারাধীন বিষয়। আবার 6 জুলাই তার ডেট আছে। ইতিমধ্যে 5টা ডেট পড়েছিল। প্রতিবারই আমি এবং আমার আইনজীবীরা উপস্থিত ছিলেন। যারা মামলাটা করেছে বা যে ভদ্রমহিলা এফআইআরটা করেছেন, তার আইনজীবী কেবলমাত্র প্রথম দিন উপস্থিত ছিলেন, তারপর আর কোনোদিন আসেননি। এবং আরো আশ্চর্যের ব্যাপার যে সরকারের পক্ষ থেকে যে পিপি দেওয়ার কথা, সেটাও এখন পর্যন্ত দেওয়া হয়নি। যদি আমি অপরাধী হতাম, তাহলে অন্তত সরকারের পক্ষ থেকে পিপি দিয়ে আমার অপরাধ সাব্যস্ত করে আমার সাজা দেওয়ার কাজটা বোধহয় এতদিনে হয়ে যেত। কিন্তু সেটাও যখন সরকার দেয়নি, তখন বোঝাই যাচ্ছে যে পুলিশ যে তদন্ত করেছে, সেই তদন্তের মধ্য দিয়ে তারা কিছু খুঁজে পায়নি যার জন্য আমাকে অপরাধী সাব্যস্ত করা যায়। সুতরাং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে টাইম কিলিং। এখন সেই টাইম কিলিং কতদিন ধরে আদালতের নিয়মে হবে আমি তো জানি না। তোর মধ্যে এইখানে একটা আমার প্রশ্ন আছে। যারা অভিযোগ করছে বা অভিযোগ যাদের তরফ থেকে আসছে, সেটা তো আলাদা পার্ট। এরকম অভিযোগ থাকে, চলার পথে অনেক কিছু ঘটে। কিন্তু আমার কাছে অন্য একটা প্রশ্ন, এই যে একটা অভিযোগের ভিত্তিতে পার্টি একটি সিদ্ধান্ত নিচ্ছে, 50 বছরে বেশি হচ্ছে আপনি পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার মতো লড়াকু এবং পরিচিত মুখ, আপনার কি পার্টির কাছে এটা প্রাপ্য ছিল? দেখুন, প্রাপ্য অপ্রাপ্যর হিসেব কমিউনিস্ট পার্টিতে হয় না। কমিউনিস্ট পার্টি সমাজের বাইরে? না, একদমই না। আসছি আমি সে কথায়। আমি কমিউনিস্ট পার্টি করতে এসেছিলাম একটা আদর্শ বোধের দ্বারা পরিচালিত হয়ে। এবার যখন পার্টির অভ্যন্তরে ঢুকলাম, তখন পার্টির যে অভ্যন্তরীণ শৃঙ্খলা, সেই শৃঙ্খলা অনুযায়ী আমার পরিচালিত হওয়ার কথা বা আমার পরিচালিত হওয়া উচিত। এখন আমাদের পার্টির নিয়মানুযায়ী কোনো মহিলা যদি কোনো অভিযোগ করেন, তাহলে সেটা ইন্টারনাল কমপ্লেন কমিটি, সংক্ষেপে বলা হয় আইসিসি, তার এখতিয়ারভুক্ত হয় এবং আইসিসি যে সুপারিশ করে, সেই সুপারিশের উপর পার্টি কোনো হস্তক্ষেপ করে না। সেই সুপারিশ অনুযায়ী পার্টি ব্যবস্থা নেয়। আইসিসি আমার ক্ষেত্রে 6 মাসের সাসপেনশন সুপারিশ করেছিল। পার্টি নেতৃত্বের সেই সুপারিশের বাইরে যাওয়ার কোনো সুযোগও ছিল না আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। স্বাভাবিকভাবেই 6 মাসের জন্য আমি সাসপেন্ড হয়েছিলাম। সেই 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, বহুদিন হলো। তারপরে আরো 8 মাস পেরিয়ে গেছে। ন্যাচারালি তারপর থেকে আমি আবার পার্টিতে আছি, এটাই স্বাভাবিক। সাসপেনশন প্রত্যাহার হয়ে গেছে মানে তো আমি পার্টিতে আছি এবং পার্টির কাজকর্মের সঙ্গে থাকছি। এখন আইসিসি কিসের ভিত্তিতে এটা করলো, তার কৈফিয়ত আইসিসির কাছে চাওয়ার আমার কোনো সুযোগ নেই। আমাদের পার্টি গঠনতন্ত্র অনুযায়ী নেই। যদি পার্টি করতো তাহলে আমি পার্টির হায়ার কমিটির কাছে জানতে চাইতে পারতাম।
আমাদের পার্টিতে কন্ট্রোল কমিশন আছে, হুম, আমি পার্টি কন্ট্রোল কমিশনের কাছে জানতে চাইতে পারতাম, কিন্তু আইসিসি করলে কোথাও জানতে চাওয়ার কোনো সুযোগ থাকে না। এখন এই আইসিসির ক্ষেত্রে এই যে কনস্টিটিউশনাল বাইডিংস গুলো তৈরি হয়েছে, এটা নিয়ে পার্টিতে নিশ্চিতভাবেই প্রশ্ন আছে। আপনি যে বললেন ডিক্টেটর শব্দ প্রলেতারিয়েত অথবা পার্টি কি সমাজের বাইরে, পার্টি অভ্যন্তরেও এটা নিয়ে প্রশ্ন আছে। আমি যেমন এটা নিয়ে প্রশ্ন করেছি, তেমন পার্টি অভ্যন্তরে আরো অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছেন, এবং আমার নিজের ধারণা যে পার্টিকে এটা নতুন করে ভাবতেও হবে যে এই রকম একটা পদ্ধতি চলতে পারে কিনা, যেখানে আইসিসির যেটা মনে হচ্ছে, আইসিসি 3 জনের হতে পারে, 5 জনের হতে পারে, 7 জনের হতে পারে, সেই মনে হওয়াটা একটা 80 জনের পার্টি কমিটি বা একটা 75 জনের পার্টি কমিটি বা একটা 71 জনের পার্টি কমিটি, সেই পার্টি কমিটির সিদ্ধান্ত হিসাবে চলে আসবে। হুম। এটা কতদূর বাস্তব সম্পন্ন, এটা নিয়ে প্রশ্ন পার্টি অভ্যন্তরে আছে, থাকা উচিত। আমার সে প্রশ্ন খোলাখুলি উত্থাপন করতেও কোনো অসুবিধে বা আপত্তির কিছু নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্টিতে এইটা সিদ্ধান্ত হিসাবে বহাল থাকছে যে আইসিসির সুপারিশটাই কার্যকর হবে, ততক্ষণ পর্যন্ত পার্টির একজন ডিসিপ্লিন মেম্বার হিসাবে আমি সেটা মেনেও চলবো। ঠিক। এবারে একটু হচ্ছে যে সার্বিক বাম রাজনীতি নিয়ে আলোচনা আসা যাক। একটা মিথ ছিল তন্ময়দা, যে সিপিএম এর নাকি এলাকায় এলাকায় গলিতে গলিতে সংগঠন। 11র ভোটে হারার পর দেখা গেল এই সংগঠনটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, এবং যতগুলো ভোট তারপর এসছে সেটা কমতে কমতে ক্ষয়িষ্ণু হতে হতে এখন একটা শূন্য অবস্থা। এটা কিভাবে সম্ভব হলো? প্রথমত হচ্ছে, আমি আপনার কথার বিরোধিতা করব যে গলিতে গলিতে এই সংগঠন ভেঙে পড়েছে, না, ভেঙে পড়েনি, এখনো সংগঠন আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই, যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতা দখলের পরে তারা এমন একটা ভয়ের বাতাবরণ এলাকায় এলাকায়, গ্রামাঞ্চলে, শহরের বিভিন্ন অংশে, একটু মফস্বলে, এমন একটা ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছে। সিপিএম এর 11 সালের পরে সিপিআইএম এর মিছিলে গেছে। এখানে একটু আপনাকে হচ্ছে যে আমি থামাচ্ছি। এই একই অভিযোগ তো সিপিএম এর বিরুদ্ধে ছিল। নন্দীগ্রাম, সিঙ্গুর থেকে আরম্ভ করে বলা হতো সিপিএম এর লোকাল কমিটি আর জোনাল কমিটি হচ্ছে যে মারাত্মক ব্যাপার, বাড়িতে কি রান্না হবে সেটাও নাকি ঠিক করে দিত। এটা মিথ হয়েছিল। বেশ, আমি সেটায় পরে আসছি, আগে আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে দিই। এই যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হলো, বাড়িতে যে গণশক্তি রাখে তাকে গিয়ে বলে দেওয়া হলো গণশক্তি রাখা যাবে না। যে সিপিআইএম এর কর্মসূচিতে যোগ দেয় তাকে বলে দেওয়া হলো সিপিআইএম এর কর্মসূচিতে যোগ দিলে পরে তোমার বিরুদ্ধে মামলা করে দেবো, এবং অজস্র মিথ্যা মামলা, গাঁজা মামলা এই ওই করা হলো বিভিন্ন লোকের ভিতর। গ্রামাঞ্চলে নানানভাবে সিপিআইএম করার জন্য জরিমানা আদায় করা শুরু হলো, জমির ফসল কেটে নেওয়া হলো, পুকুরের মাছ তুলে নেওয়া হলো। এ ধরনের অজস্র উদাহরণ গোটা রাজ্য জুড়ে আছে। আপনি জানেন কাকদ্বীপে ওই উষা দাস, দেবু দাস পঞ্চায়েত নির্বাচনের আগের রাতে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলা দেওয়া হলো। মইদুল মিদ্যা কলকাতার রাস্তায় কর্মসংস্থানের মিছিলে যোগ দিয়েছিল বলে মিছিল থেকে ফেরার পরে তাকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হলো। সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে আন্দোলনে ছিল বলে তাকে পুলিশি হেফাজতে লাঠি পেটা করে মেরে ফেলা হলো। এই যে ঘটনাগুলো ঘটানো হলো, এর মধ্য দিয়ে একটা ভয়ের বাতাবরণ ছড়িয়ে দেওয়া হলো, এবং নিশ্চিতভাবে এই ভয়ের পাল্টা সাহসের বাতাবরণ তৈরি করতে বাম নেতৃত্ব হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতা খোলাখুলি স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই। এই যে সাহসের সঞ্চার ঘটাতে আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা, সেটা আরো আরো অনেক অনেক সমর্থককে, তাদেরকে আস্তে আস্তে একটুখানি আড়ালে করে দিল। একটা বড় অংশ আড়ালে চলে গেলেন। আড়ালে চলে গেলেন মানে নেই তা না, আছেন,
কিন্তু প্রকাশ্যে নেই, আড়ালে নেই। আমরা নিজেরাই উপলব্ধি করছি যে আমরা যখন একটা এলাকায় মিটিং করছি, ধরুন আমার বাসস্থানের এলাকা বড়নগর, বড়নগরে আমরা যখন একটা মিটিং করছি, সেই মিটিং এ ধরুন 1000 লোক জমায়েত হচ্ছে। আবার যখন ব্রিগেডে একটা সমাবেশ হচ্ছে, সেই ব্রিগেডের সমাবেশে বড়নগর থেকে নানানভাবে 2000 লোক আসছে, কিন্তু এই বাকি 1000 বড়নগরের সমাবেশে আসছে না, চোখে পড়ে যাবে বলে। এবার এটাকে যত ছোট করছি, বড়নগরের ভিতর ধরুন মিউনিসিপ্যালিটির 34টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ডের সভা করছি, এই 1000-এ সেই ওয়ার্ড থেকে যে পার্টিসিপেশনটা থাকছে, সেই ওয়ার্ডের সভায় সেই ওয়ার্ড থেকে সেই পার্টিসিপেশনটা থাকছে না। অর্থাৎ ধরুন 1000-এ একটা ওয়ার্ড থেকে, সে ফর উদাহরণ 30 নম্বর ওয়ার্ড থেকে, এই 1000-এর ভিতর 30 নম্বর ওয়ার্ড থেকে গেছিল 187 জন লোক। যখন 30 নম্বর ওয়ার্ডের সভা করছি, তখন এই 187টা গিয়ে 112 হয়ে যাচ্ছে। আবার এই যে 112টা যখন ওয়ার্ডের সভা করছি, এবার ধরুন 30 নম্বর ওয়ার্ডের ভিতর 5টা বুথ আছে, এই 112-তে এই 5টা বুথ মিলে গেছিল। এবার ধরুন তার একটা বুথ থেকে গেছিল 24 জন, যখন সেই বুথের সভা করছি, তখন সেই সংখ্যাটা কমে গিয়ে হচ্ছে 8 জন। অর্থাৎ যত বড় জায়গায় সভা হচ্ছে, যত বেশি চোখে পড়ার সম্ভাবনা কমছে, তত অংশগ্রহণ বাড়ছে, যত বেশি চোখে পড়ার সম্ভাবনা বাড়ছে, তত অংশগ্রহণ কমছে। এটা হার্ড রিয়েলিটি। 2, আপনি যেটা বললেন যে লোকাল কমিটি, জোনাল কমিটি ছিল হচ্ছে সব, আমি আপনার সমালোচনা পুরো তুলে দেব না, পুরো বাতিলও করে দেব না। আমি আয়নার সামনে দাঁড়াতে ভয়ও পাই না, লজ্জাও পাই না, এটা ঠিক। প্রথম বামফ্রন্ট, দ্বিতীয় বামফ্রন্ট, তৃতীয় বামফ্রন্ট, 77 থেকে 82, 82 থেকে 87, 87 থেকে 91, আপনি এটা শোনেননি, আপনি এটা শুনেছেন 91 এর পরে। আপনাকে বুঝতে হবে কারণ কি। 90 সালে গোটা পৃথিবীতে একটা বড় পরিবর্তন হয়ে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর একটার পর একটা পুঁজিবাদের পথে পুনরায় যাত্রা শুরু করলো। এবার যে আদর্শগত ভিতের উপর সিপিআইএম দাঁড়িয়েছিল, সেই আদর্শগত ভিতের উপর একটা বড় ধাক্কা এলো, এবং এত বড় ধাক্কা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পরে কোনোদিন আসেনি। এই ধাক্কাটাকে সামলানোর জন্য যে রাজনৈতিক পরিপক্কতা প্রয়োজন, সেই রাজনৈতিক পরিপক্কতা আমাদের সমস্ত নেতাকর্মীদের ভেতরও আমরা তৈরি করতে পারিনি। ফলে এই ধাক্কাটা কতটা ষড়যন্ত্রের ফল, কতটা ব্যর্থতার ফল, কতটা আদর্শের ফুল, এটা তালগোল পাকিয়ে গেল অনেকের কাছে। এবং সেই সময়ে ফ্রান্সিস ফুকুয়ামা বই লিখলেন এন্ড অফ হিস্ট্রি, পুঁজিবাদী পৃথিবীর শেষ স্তর। এই যে তত্ত্বের জগতে একটা নতুন আক্রমণ হলো, অর্থাৎ আমাদের সঙ্গে থাকা মানুষ, এতদিন আমরা কি বলতাম, আমরা সোভিয়েত রাশিয়ার মতো দেশ বানাতে চাই। এবার সেই সোভিয়েত রাশিয়াটা নেই, তাহলে আমি কার মতো দেশ বানাতে চাই? তাহলে যে লোকটা আমি সোভিয়েত রাশিয়ার মতো দেশ জানাতে চাই বলে উৎসাহিত এসেছিল আমার কাছে, অন্য কোনো রাজনৈতিক বোধে যাকে আমি উদ্দীপ্ত করিনি বা করতে পারিনি, সোভিয়েত রাশিয়া ভেঙে যাওয়ার পরে সেই লোকটার কাছে হতাশা স্বাভাবিক। এই যে হতাশার জায়গাটা, এই হতাশার জায়গাটা রাজনীতিতে বা বিজ্ঞানে কোনো কিছু শূন্য থাকে না। এইখানে আমি একটা প্রশ্ন আপনাকে রাখি। সোভিয়েতকে দেখে আন্দোলন হতে পারে, পার্টি তৈরি হতে পারে, কিন্তু ভারত তো ভারতের মতো করে নিজের হচ্ছে কমিউনিস্ট পার্টি নিজেরকে তৈরি করবে। একদম ঠিক বলে। ভারত তো ভারতের পরিপ্রেক্ষিতে ভাববে। তাহলে যে 64তে পার্টি ভাগ, এবং তারপর হচ্ছে যে এখানে হচ্ছে 34 বছরের হচ্ছে যে এতদিনকার হচ্ছে যে বাম সরকার থাকা, আমরা এতগুলো হচ্ছে সরকার দেখলাম, এতগুলো হচ্ছে যে পার্টি মেম্বার দেখলাম, এত বামপন্থী দেখলাম, এত আন্দোলন দেখলাম, আমি এইটা তৈরি করতে পারলাম না যে না, সোভিয়েতটা হচ্ছে আমার সামনে একটা ছবি, কিন্তু সোভিয়েতটা সোভিয়েতের মতো হয়েছে, বাংলাটা বাংলার মতো করে হচ্ছে যে বামপন্থাটা আসবে, এইটা আমরা হচ্ছে যে তৈরি করতে পারলাম না 34 বছরে। একদম সঠিক সমালোচনা। আমার আপনাকে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে এই সমালোচনাটা করার জন্য। তার কারণ হচ্ছে এইটা, মার্কস নিজে নিজে বলেছিলেন যে মার্ক্সবাদ কোনো আপ্তবাক্য না, চলার পথে পথ নির্দেশক, ডগমা না। তাহলে আমার চলার পথটা আমার মতো হবে। এই যে আমার চলার পথটা আমার মতো করবার যে প্রক্রিয়াটা,
এই প্রক্রিয়াটা আমাদের দেশে দুর্বল। দুর্বল খালি সিপিআইএম এর ক্ষেত্রে না, দুর্বল জাতীয় কংগ্রেসের ক্ষেত্রে, দুর্বল ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে, দুর্বল ভারতবর্ষের সব রাজনৈতিক দলের ক্ষেত্রে। ধরুন, এটা ভাবতে আমার আশ্চর্য লাগে যে আমরা সিপিআইএম আমরা কি করি, আমরা বলি আমরা আন্তর্জাতিকতাবাদী। আচ্ছা, আমাদের ভগবদ গীতা বলেছে বসুধৈব কুটুম্বকম, এটা কি কম আন্তর্জাতিকতাবাদ? নিশ্চয়ই। আমরা কি বলি, আমরা বলি হচ্ছে সমস্ত মানুষ এক, ধর্মের বিভাজন, জাতপাতের বিভাজন, এগুলোর কোনো মূল্য নেই। এটা বলতে গিয়ে আমি জর্জ টমসনের ধর্ম ও সমাজ থেকে কোটেশন দিই, এটা বলতে গিয়ে আমি মরিস কমফোর্ট থেকে কোটেশন দিই, আমি এঙ্গেলস থেকে কোটেশন দিই। অথচ আমার উপনিষদ তো বলেছে শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এই বিশ্বে সবাই অমৃতের সন্তান। আমি সেখানে যাই না। ঠিক। আমি বস্তুবাদী, আমি বস্তুবাদের জন্য অনেক পড়াশোনা করি, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, ডায়ালেকটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, এই সমস্ত বই পড়ি। কিন্তু আমাদের দেশে জন্মানো বুদ্ধ বলেছে সর্বং ক্ষণিকং, সবকিছুই ক্ষণিকের জন্য, কোনো কিছু স্থায়ী না। আমি যত সহজে মার্কস মুখস্থ করে বলি চেঞ্জ ইজ দ্য অনলি আনচেঞ্জেবল ফিচার অফ দিস চেঞ্জিং ইউনিভার্স, তত সহজে বুদ্ধ মুখস্থ করে বলি না সর্বং ক্ষণিকং। ফলে এই যে বিষয়টা, কত ছোট্ট কথায় কত বড় কথা। এই যে বিষয়টা, অর্থাৎ আমার দেশজ মাটির ভিতরে যে বীজ আছে, যে তাপ আছে, তার ভিতরে যে ঐতিহ্য আছে, তার ভিতরে যে পরম্পরা আছে, তার ভিতর যে সংস্কৃতির রস আছে, তার ভিতর যে বোধের জাগরণ আছে, এই সমস্ত কিছুর যে জায়মানতা, এই জায়মানতা তো আমার ঐশ্বর্য। কমিউনিস্টদের কাছে তো এই জায়মানতা ঐশ্বর্য, কিন্তু এ ব্যাপারে কোনো সংশয় নেই। আমি শেষ করি, এ ব্যাপারে কোনো সংশয় নেই যে এই ঐশ্বর্যকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা, এবং আমি বলবো ভারতবর্ষের সব রাজনৈতিক দল, তারা কার্যত ব্যর্থ হয়েছে। কাকাবাবুর পার্টির এই পরিণতি, এটা 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 দেখার দিন যে এইরকম আসতে পারে, এটা হয়তো কোনো মানে একদম হার্ডকোর বামপন্থীও বোধহয় কোনোদিন চিন্তা করতে পারেন। আমি আপনাকে আবার অবস্ট্রাক্ট করব, অবজেকশন জানাবো, এটাকে পরিণতি বলবেন না। পরিণতি মানে সব শেষ, আপনি একটা কখনো পরিণতি না। আবার বলছি পরিণতি না। যদি পরিণতি হয় তাহলে তো আপনি 72 সালকে পরিণতি বলতে পারেন, 72ও তো আমরা শূন্য ছিলাম। ঠিক, তাহলে সেদিন পরিণতি বলেননি, আজ পরিণতি বলছেন কেন? ঠিক, ফেজ বলতে পারেন যে তার বর্তমান অবস্থাটা আমাদের কাছে অপ্রত্যাশিত, 100 বার অপ্রত্যাশিত। আমি আপনার সঙ্গে সহমত, আপনার এই শব্দটার সঙ্গে আমি সহমত। পরিণতি নয়, এটা এই অবস্থা, বর্তমান অবস্থা। এবার আমার একটা বড় প্রশ্ন আছে, এই যে এখন একটা নিউ জেনারেশন, ওল্ড জেনারেশন, বামেদের মধ্যে একটা লড়াই চলছে। আমার একটা জিনিস মনে হচ্ছে যে সিপিএম এর এই যে মিডিয়া ভিত্তিক নতুন নিউ জেনারেশন, এদের দিয়ে সংগঠন বাঁচবে? দেখুন, প্রথম বুদ্ধ আমি তার সঙ্গে আরেকটা যেটা চলছে যে এখনো পর্যন্ত কিন্তু যেটাকে সরানোর কথা বলা হচ্ছিল, সে বৃদ্ধতন্ত্র কিন্তু এখনো সিপিএম এর সমান তালে রয়েছে। প্রথমত কথা হচ্ছে যে আমি এই বৃদ্ধতন্ত্র ব্যাপারটাই মানি না। কোনোদিন বৃদ্ধতন্ত্র ছিল না, আজও বৃদ্ধতন্ত্র নেই। সুভাষ চক্রবর্তী এমএলএ হয়েছিল কত বছর বয়সে? 27। কারেক্ট। বুদ্ধদেব ভট্টাচার্য এমএলএ হয়েছিল কত বছর বয়সে? আরেকটু 1-1.5 বছর পর বোধহয়। 1-1.5 বছর কম। হ্যাঁ, কম। সুভাষদা বুদ্ধদার চেয়ে বড়। কম, ঠিক আছে। নিরঞ্জন রায় এমএলএ হয়েছিল কত বছর বয়সে? উনি বোধহয় আরেকটু কম, 25-এ। এগুলো সব 77 সালের কথা। সৈফুদ্দিন চৌধুরী এমপি হয়েছিল কত বছর বয়সে? অনেক কম বয়সে, অনেক কম। শ্রমিক লাহিড়ী এমপি হয়েছিল কত বছর বয়সে? কম বয়সে, তো আরেকটু বেশি, শ্রমিক লাহিড়ীর তুলনায় একটু বেশি। না, 25 বছর বয়সে। শ্রমিক লাহিড়ী 25, শ্রমিক সর্বকনিষ্ঠ। সর্বকনিষ্ঠ। ঠিক আছে।
তাহলে আপনি দেখুন, আপনার আজকে মনে হচ্ছে মীনাক্ষী কম বয়স, 42, হুম সুভাষ চক্রবর্তী কিন্তু 27। হুম আপনার আজকে মনে হচ্ছে সায়নদীপ কম বয়স, হুম সম্ভবত 43 কিংবা 44, হুম শ্রমিক লাহিড়ী 25। হুম তাহলে এটাকে আপনি ইয়ং মুখ বলছেন, আর ওটাকে আপনি ইয়ং মুখের স্বীকৃতি দিচ্ছেন না। হুম বিমান বসু যখন রাজ্য কমিটির মেম্বার হয়, বিমান বসুর বয়স কত? খুবই কম। অনিল বিশ্বাস যখন রাজ্য কমিটির মেম্বার হয়, অনিল বিশ্বাসের বয়স কত, যে পরে রাজ্যের সেক্রেটারি হয়েছে? হুম তাহলে চিরকালই বয়স্ক, মধ্যবয়স্ক, তরুণ ছিল, চিরকালই ছিল, নূতন না। মাঝখানে এমন একটা আওয়াজ উঠলো যেন সিপিআইএমটা বুড়োদের দল হয়ে গেছে। সেই বুড়োদের দলের সময় একটা বছর বলুন, আমি সেই বছরের ইয়ংগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি, হুম যারা রাজ্য নেতৃত্বে ছিলেন, যারা এমএলএ ছিলেন, যারা মন্ত্রী ছিলেন। যে কোনো একটা বছর আপনি বলুন, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা ছিল না এমন কোনো সময়ই না। কথাটা কি? কথাটা হচ্ছে এটা একটা প্রচার যন্ত্র, এমন একটা প্রচারে নিয়ে গেল যে মনে হলো যেন সকলেই বুড়ো। আরে সেলিমের তো পলিট ব্যুরোয় 3 টার্ম না 4 টার্ম হয়ে গেল, রাজ্যের সেক্রেটারিটা এখন হয়েছে। হুম তো সেলিম পলিট ব্যুরো মেম্বার হয়েছে কত বছর বয়সে? বুড়ো। হুম ফলে এই যে একটা ধরে দেওয়া বিষয়কে প্রতিষ্ঠিত করবার একটা যারপরনাই চেষ্টা, আমি এটার বিরুদ্ধে। আমি বলছি কোনোদিনই বৃদ্ধতন্ত্র ছিল না, আজও বৃদ্ধতন্ত্র নেই। হ্যাঁ, হতে পারে অনুপাতে এখন ইয়ং ছেলে মেয়ে রাজ্য কমিটিতে 30 জন আছে, তখন ইয়ং ছেলে মেয়ে রাজ্য কমিটিতে 27 জন ছিল, তার মানে 22 জন ছিল। সিপিএম এই প্রচারটা দ্বারা প্রভাবিত হয়ে এই পদক্ষেপগুলো নিচ্ছে, আপনি হচ্ছে না, যে বলছেন না, নিচ্ছে না। চিরকাল সিপিএম এই পদক্ষেপ ছিল। হুম মীনাক্ষী মুখার্জি যুব ফেডারেশনের রাজ্য সেক্রেটারি থাকতে থাকতে পার্টি রাজ্য কমিটির মেম্বার হুম হয়েছে। মানব মুখার্জি যুব ফেডারেশনের রাজ্য সেক্রেটারি হুম থাকতে থাকতে রাজ্য কমিটির মেম্বার হয়নি। বুদ্ধবাবু হয়েছে। মইনুল হাসান হয়নি রাজ্য হুম কমিটির সভাপতি থাকতে থাকতে। হুম তাপস বোস হয়নি এসএফআই এর প্রেসিডেন্ট হুম থাকতে থাকতে। হুম গৌতম দেব হয়নি এসএফআই এর সেক্রেটারি থাকতে থাকতে। হুম মৃণাল দাস হয়নি এসএফআই এর সেক্রেটারি থাকতে থাকতে। হুম কত বলবো? সমীর পুততুন্ড হয়নি এসএফআই এর প্রেসিডেন্ট থাকতে থাকতে। হুম কত বলবো বলুন? হুম সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, সবাই তো তাই হয়েছে। ঠিক। তাহলে আমি বলছি যে আজকেরটাকে আপনি বড় করে দেখছেন। আজকে যখন মীনাক্ষী রাজ্যের সেক্রেটারি থাকতে থাকতে ডিওয়াইএফআই এর পার্টি রাজ্য কমিটির মেম্বার হচ্ছে, তখন কিন্তু ওর বয়স 39+। আর যখন বুদ্ধদেব ভট্টাচার্য এই ডিওএফআই রাজ্যের সেক্রেটারি থাকতে থাকতে রাজ্য কমিটির মেম্বার হচ্ছে পার্টির, তখন তার বয়স কিন্তু 32 কিংবা 33। আপনি বুদ্ধ ভট্টাচার্যকে বুড়ো বানিয়ে দিচ্ছেন, মীনাক্ষীকে যুবতী বানিয়ে দিচ্ছেন। যথার্থ। তন্ময়দার এই যুক্তিটা কিন্তু এর মধ্যে হচ্ছে যথেষ্ট হচ্ছে যে পজিটিভ দিক রয়েছে। তন্ময়দা, এটা বাস্তব, আপনি মানুন যে সংখ্যা তত্ত্ব বলছে সিপিএম এর মানে বেশিরভাগ জায়গায় লড়াই হচ্ছে, নির্বাচন হচ্ছে, সিপিএম এর হচ্ছে যে কোনো জায়গায় জমানত জব্দ হচ্ছে, কোনো জায়গায় 2% 3% ভোট পাচ্ছে। এই যে সিপিএম এর ক্রমশ হারিয়ে যাওয়ার একটা, আমি বাংলার কথাই বেশি করে বলছি, হারিয়ে যাওয়ার যে বিষয়টা, এই যে ফিরে আসাটা, মানে এটা তো কোনো একটা চটজলদি রেসিপি নেই যে কাল বললাম পরশু হচ্ছে তৈরি হয়ে গেল রেসিপি। কিন্তু যদি হচ্ছে যে একটা ছোট আঙ্গিকে যদি বলতে হয় যে ফিরে আসাটা কোন পদ্ধতিতে হতে পারে, সিপিএম এর আবার হচ্ছে যে মানে প্রাসঙ্গিক হওয়া, যেমন সিপিএম এখন কার্যত অপ্রাসঙ্গিক হয়ে রয়েছে বাংলার রাজনীতির ক্ষেত্রে, অন্তত সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে, সেটা প্রাসঙ্গিক হতে গেলে কি করা হবে? আচ্ছা, আমি না, আপনি যেটা বলছেন সেটার সঙ্গে খুব সহজে একমত হতে পারতাম, অপ্রাসঙ্গিক। কিন্তু আমি যখন দেখলাম যে প্রধানমন্ত্রী মিটিং করতে এসে বললেন যে বাঙালিদেরকে কোনোভাবেই কোনো সুযোগ দেওয়া যাবে না, আমি যখন দেখলাম মোহন ভাগবত বললেন তৃণমূল ক্ষমতায় থাকলে থাক, কিন্তু বামপন্থীরা যেন কোনোভাবেই মাথা তুলতে না পারে, আমি যখন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যেখানেই মিটিং করছেন সেখানেই তারা সিপিআইএম কে গালিগালাজ করছেন, আমি যখন দেখছি শুভেন্দু অধিকারী, তিনি বলছেন আপনার ভোট দেওয়ার জায়গা দুটো, হয় বিজেপি নয় তৃণমূল, অন্য কাউকে ভোট দিতে যাবেন না। তাহলে যদি অপ্রাসঙ্গিকই হবে, তাহলে এরা এত গুরুত্ব দিয়ে প্রাসঙ্গিক করছে কেন? এখন দেখুন
দেশের প্রধানমন্ত্রী যেটাকে প্রাসঙ্গিক করে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেটাকে প্রাসঙ্গিক করে, রাজ্যের বিরোধী দলের নেতা যেটাকে প্রাসঙ্গিক করে, আমি কে হরিদাস পাল বলুন তো সেটাকে অপ্রাসঙ্গিক করে দেবো? যদি প্রাসঙ্গিকই থাকে তন্ময়দা, তাহলে ভোট বাক্সে তার ছাপ পড়ছে না কেন? ভোট বাক্সে ছাপ পড়াটা না সবসময় প্রাসঙ্গিকতার উপর নির্ভর করে না। আমার নিজের একটা ভোটিং অ্যানালিসিস আছে, সেটা খালি বাংলা বা ভারত নিয়ে না, সেটা গোটা দুনিয়া নিয়ে। আমি বিশ্বাস করি 1990-91 এর পর থেকে, অর্থাৎ সোভিয়েত সহ পূর্ব ইউরোপের সমাজতন্ত্রের পতনের পর থেকে পার্লামেন্টারি ডেমোক্রেসির যে ভোট, সেই ভোট আর পজিটিভ ভোট হয় না, সেই ভোট হয় নেগেটিভ ভোট। মানুষ দুটো প্রধান প্রতিদ্বন্দ্বীর ভিতর কে বেশি খারাপ এইটা বিচার করে তার বিরুদ্ধে ভোট দেয়। অর্থাৎ বিজেপিকে যে ভোট দিচ্ছে, কম পচা আপেল ঝুড়ির মধ্যে। হ্যাঁ, বিজেপিকে যে ভোট দিচ্ছে সে মনে করছে তৃণমূল বেশি খারাপ, আবার তৃণমূলকে যে ভোট দিচ্ছে সে মনে করছে বিজেপি বেশি খারাপ। এই যে বেশি খারাপের তত্ত্ব ভোটের ক্ষেত্রে একটা প্রধান তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে পজিটিভ ভোটের গুরুত্ব কমছে। শুনুন, উন্নয়ন হচ্ছে একটা ধারাবাহিক প্রসেস। আপনারা 34 বছর তন্ময়দা সময় পেয়েছিলেন, ধারাবাহিকতা তো আপনাদের পৌঁছে যাওয়া উচিত ছিল অনেক উপরে, পারলেন না কেন? অনেক উপরেই তো পৌঁছেছিলাম। কোথায় পৌঁছেছিলেন? কোথায় পৌঁছেছিলাম মানে, গ্রাম বাংলা 20,000 কোটি টাকার শিল্প পণ্য ক্রয় করেছে 2010 সালে। গ্রাম বাংলা 20,000 কোটি টাকার শিল্প পণ্য ক্রয় করেছে। 15,500 কোটি টাকার ডাইরেক্ট বিনিয়োগ হয়েছে শিল্পক্ষেত্রে 2010 সালে, 10-11 সালে। মাধ্যমিক পরীক্ষার্থী 10 লাখ, 11 লাখ, 12 লাখ পৌঁছেছে, আজকে সেখানে 4 লাখে নেমেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 7 লাখ, 8 লাখ, 9 লাখ, আজকে সেখানে 3 লাখ, 3.5 লাখ। ওটা আপনি এক বছরের দেখছেন, এক বছরেরই তো, কোন একটা বছরে রয়েছে। কোন একটা বছরে কেন, এই বাম সরকারের 34 বছরে এটা ধারাবাহিক ভাবে বেড়েছে। আপনি যেটা বলছেন একদম সহমত আপনার সঙ্গে। আবার তৃণমূল আমলেও কিন্তু হচ্ছে যে হাইয়েস্ট হচ্ছে যে মাধ্যমিকে হচ্ছে পরীক্ষা দিয়েছে বোধহয় 13 লাখ কত, যেটা হচ্ছে বাম আমলেও হয়নি। আমি তো বলিনি বাম আমলে স্বর্গরাজ্য তৈরি হয়েছে, একবারের জন্য আমরা দাবি করিনি। আমরা কি বলেছি? আমরা বলেছি যখন জ্যোতি ঘোষ মুখ্যমন্ত্রী হয়েছে তখন পশ্চিমবাংলার গ্রামের মানুষের 100 জনে 61 জন ছিল দারিদ্র সীমার নিচে। 100 জনে 61 জন। বামেরা কি 34 বছর এটাকে শূন্য করতে পেরেছে? না, পারেনি। কিন্তু 61 থেকে কমাতে 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 এটাকে 18-এ নামাতে পেরেছে। শূন্য কিন্তু করতে পারিনি, একবারের জন্য দাবি করিনি আমরা। এই যে গ্রামীণ অর্থনীতির বদল হলো, ভূমি সংস্কার, পঞ্চায়েত, বর্গা অপারেশন, গ্রামের মানুষ ছেলে মেয়েকে স্কুলে পাঠালো, প্রাইমারি স্কুলের ডিমান্ড বাড়লো, প্রাইমারি স্কুল পাস করার পরে হাই স্কুলের ডিমান্ড বাড়লো, হাই স্কুল বাড়লো, পুরনো প্রাইমারি স্কুলগুলো আধা হাই স্কুলে পরিণত হলো, আধা হাই স্কুলগুলো পুরো হাই স্কুলে পরিণত হলো, পুরো হাই স্কুলগুলো 11-12টার সঙ্গে যুক্ত হলো। সব আপনার চোখের সামনে দেখা, আপনি সব দেখেছেন। এই করতে 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 যখন গ্রাম বাংলা 20,000 কোটি টাকার শিল্প পণ্য কিনছে, তখন সেই শিল্প স্থাপনের বাস্তবতা অনেক বেশি করে সামনে এলো। এতদিন কি বাস্তবতা ছিল না? ছিল। কিন্তু এতদিন শিল্প স্থাপন করবেন কি করে? বিদ্যুৎ ছিল আপনার রাজ্যে? আপনার রাজ্যে বিদ্যুৎ ছিল না। আপনি বামফ্রন্ট সরকারকে ব্যাখ্যা করতে পারবেন না বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র, মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, টিটাগড় থার্মাল পাওয়ার প্রজেক্ট, সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলোকে বাদ আমি এগুলো শেষ করতে দিতে হবে। আপনি যে প্রশ্ন তুলেছেন এই প্রশ্নের উত্তরে এগুলো বলতে হবে। তাহলে এই যে এতগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতর দিয়ে বিদ্যুৎ উৎপাদনে উদ্বৃত্ত হলাম আমরা, এই যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, কল্যাণী এক্সপ্রেসওয়ে, আপনার কি বলে 35 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ, 34 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ, মা ওভারব্রিজ, আপনার কি বলে দ্বিতীয় হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু থেকে পেরিয়ে গিয়ে গোটা হাওড়া হয়ে বর্ধমান পর্যন্ত প্রশস্ত রাস্তা, পরিকাঠামো নির্মিত হলো, যেগুলো শিল্পের জন্য সব আপনারা অর্ধ সমাপ্ত করে রেখে দিয়ে গেছেন। কোনোটাই অর্ধ ব্রিজটাও আপনারা শেষ করতে পারেননি। আরে মহা মুশকিল তো, মা ব্রিজটা খালি উদ্বোধন করা বাকি ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী এসে নীল সাদা রং করে উদ্বোধন করে দিলেন। কাজ কোথায় বাকি ছিল? অনেকটা কাজ কোথায়? কাজ কিচ্ছু বাকি ছিল না, বাকি ছিল। আরে মহা মুশকিল তো, ওগুলো তো এক্সটেন্ডেড কাজ। সে এক্সটেন্ডেড কাজ আপনি আগামীকাল আপনি মুখ্যমন্ত্রী আরো এক্সটেন্ডেড করুন না, তার মানে ওটা বাকি ছিল? হয় না, বাকি ছিল না। যেটা মূল প্ল্যান ছিল সেটা হয়ে গেছিল।
মূল প্ল্যানটা হয়ে গেছিল, এবার তার সঙ্গে এক্সটেনশনটা, এই যে এক্সটেনশনটা যেটা আপনার এতে নামলো, এজেসি বোস রোডে নামলো, ওটা এক্সটেনশন। ওটা না নামলে কি এমন ক্ষতি হতো? ওটা না নামলে কি বাপিজ অসম্পূর্ণ থাকতো? থাকতো না তো। এবার আপনি যদি আরেকটা এক্সটেনশন করে ক্যামাক্সি নামাবেন, কি এলো গেল তাতে? তাদের মাবিজ অসম্পূর্ণ হয় না কালকে যদি ক্যাপাসিটিটা একটা এক্সটেনশন নামে। আপনাকে ব্যাপারটাকে এইভাবে ভাবতে হবে। ফলে এই যে আমি আগেই বলেছি, উন্নয়ন যে ধারাবাহিক প্রসেস, কন্টিনিউয়াস প্রসেস, সুতরাং এটা কোনোদিন শুরু হয়নি, এটা কোনোদিন শেষও হবে না, এটা ধারাবাহিক চলতে থাকবে। আপনাকে দেখতে হবে এটার অভিমুখটা কোন দিকে ছিল। আমি শেষ করবো এই কথাটা বলে যে এই অভিমুখটা সেটা 2005-06 সাল থেকে এমন একটা জায়গায় চলে আসে। আপনি এরোপ্লেনে চড়েছেন নিশ্চয়ই। এরোপ্লেন কিছুক্ষণ মাটিতে রান করে, তারপরে এরোপ্লেনটা আকাশে ওঠে। এই যে মাটিতে রান করে যে সময় আকাশে ওঠে, ওটাকে বলে হচ্ছে টেক অফ টাইম। বাংলার, গ্রাম বাংলার অর্থনৈতিক উন্নতি এমন একটা বাতাবরণ তৈরি করেছিল যে মাটিতে রান করাটা শেষ, জমি থেকে আর কিছু পাবো না আমরা, এবার আমাদের আকাশে উঠতে হবে, টেক অফ টাইম। সেই জন্য বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, পা থাকুক মাটিতে, মাথা থাকুক আকাশে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। মানুষ খালি বুঝলেন না, না না বুঝলেন না। না, এই টেক অফ পয়েন্টে গিয়ে সিঙ্গুরের প্রশ্ন এসেছিল, এই টেক অফ পয়েন্টে গিয়ে নয়াচরের প্রশ্ন এসেছিল, নন্দীগ্রাম না, শালবনির প্রশ্ন এসেছিল। আপনারা টেক অফের কথা বলছেন, আপনারা শিল্প, শিল্পায়ন, বড় শিল্প, আরো বড় অঙ্গিকের কথা ভাবছেন। আর আপনারাই হচ্ছে 90-এর দশক, 80-র দশকের শেষে কম্পিউটার ঢুকতে দেবো না বলে আন্দোলন করেছিলেন। কে বলেছে আপনাকে? আপনারা হচ্ছে যে শিল্পের কথা বলছেন। আপনাকে কে বলেছে? আপনি ভুল, হ্যাঁ আপনি ভুল বলছেন। না না, কোনোদিন কম্পিউটার বিরোধী আন্দোলন হয়নি। হয়েছে না, হয়নি। আবার বলি আন্দোলন হয়েছে। কি বিরুদ্ধে আন্দোলন হয়েছে? বিরোধিতার কারণটা যন্ত্রণা, বিরোধিতার কারণটা বিকল্প কাজ। প্রশ্নটা হচ্ছে যখন যেটার প্রয়োজন হবে সেই প্রয়োজনটাকে হচ্ছে যে আমাকে তাত্ত্বিকরণ করতে হবে, 100 বার করতে হবে, 100 বার করতে হবে। পশ্চিম বাংলার যে মানুষটা, তার জন্য টেকনোলজি আটকে রাখবো এটা তো হতে পারে না। পশ্চিম বাংলার যে মানুষটা প্রথম, আপনি তো ঘুরিয়ে না দেখেন তারিকার বিকল্প কর্মসংস্থান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এটা করতে দেবো না। যদি না হয় তাহলে টেকনোলজি ঢুকবে না, আপনি আটকে রাখতে পারবেন। টেকনোলজির কথা আসছে না, অটোমেশন আটকানোর কথা হয়েছিল। অটোমেশন তো সেটাই, যখন হচ্ছে 5 জনের কাজ একটা কম্পিউটার করে দিচ্ছে, রাল লেজার। আরে অটোমেশন তো জন হেনরি আটকে ছিল, পৃথিবীর ঐতিহাসিক গান, নাম তার ছিল জন হেনরি। কিন্তু আপনার যে অটোমেশন আটকানোটাই সভ্যতার অগ্রগতি, এটা হতে পারে না। আরে এটাই তো সভ্যতা, সভ্যতার ইতিহাস তো এটাই প্রমাণ করছে। সেটাই বলছেন, আমি যে তথ্যটা বলছি আপনি তো ঘুরিয়ে সেই আমি বলছি কর্মসংকোচন আটকানোর লড়াই হয়েছিল, কর্মসংকোচন আটকানোর লড়াই। কোন সময় সেটা কম্পিউটার বিরোধী লড়াই না। তুমি কম্পিউটার নাও, আমায় খালি বলে দাও আমি এখন এই টেবিলটায় বসে কাজ করছি, এই টেবিলটা এখন কম্পিউটার কাজ করবে, আমি কোন টেবিলটায় বসবো। আমাকে আরেকটা টেবিল দাও, আমি সেই টেবিলে বসে কাজ করবো। আমার টেবিলটা তুমি কম্পিউটারকে দিয়ে দেবে, আমাকে একটা টেবিল দাও। এই তো ছিল দাবি, ভেরি সিম্পল। আমি একটা কথায় আসি, ফলে আপনাকে এটা বুঝতে হবে যে পুঁজিবাদকেও যদি প্রযুক্তিতে বিকশিত হতে হয়, তাহলে সামন্ততন্ত্রকে পুরোপুরি ধ্বংস না করলে বিকল্প কাজের জায়গা তৈরি হয় না। আপনাকে খেয়ালে রাখতে হবে শরৎচন্দ্রের গফুর কাজ হারিয়ে, মানে কৃষক জীবন হারিয়ে চলে গেছিল কিন্তু ফুলবেড়ের চটকলে। এইটা হচ্ছে ডেভেলপমেন্ট। তাকে ফুলবেড়ের চটকলে যেতে হবে জমি হারিয়ে, কিন্তু ফুলবেড়ের চটকলটা তার থাকবে তো যাওয়ার জায়গা হিসেবে। এই যাওয়ার জায়গাটা থাকবে কখন? যখন পুঁজিবাদ বিকশিত হবে সামন্ততন্ত্রকে খতম করে। সামন্ততন্ত্রের জমিদারিত্বটা খতম হচ্ছে, ফুলবেড়ের চটকল নির্মিত হচ্ছে, গফুর আসছে ফুলবেড়ের চটকলে। ভারতবর্ষে সামন্ততন্ত্রকে খতম না করে পুঁজিবাদ বিকশিত হয়েছে। অ্যাজ এ রেজাল্ট হচ্ছে এই ক্রাইসিস গুলো আপনাকে আমাকে। সিপিএম এখনো পর্যন্ত ঠিক করতে পারলো না যে তার প্রধান শত্রুকে বিজেপি না তৃণমূল। কেন তৃণমূল হঠাৎ কিসের প্রধান শত্রু হতে যাবে দেশে? তৃণমূল কে? এই দেশের কে? সিপিএম তো একটা সর্বভারতীয় দল। তৃণমূল তো একটা আঞ্চলিক দল। সাংসদ নাম সর্বভারতীয় সভাপতি, নাম সাংসদ দিয়ে কিছু যায় আসে না। সাংসদ সংখ্যা তত্ত্বকে আপনি বিশ্বাস করেন না? কেমন বিশ্বাস করবো না? এক সময় 61 জন সাংসদ ছিল, আপনারা তো সরকারে যাননি। আমি এখানে আসি, আপনারা হচ্ছে যে সরকারের বাইরে থেকে সমর্থন করবেন, ক্ষীর খাবেন,
আপনারা মন্ত্রিত্ব নেবেন না, দায়ভার নেবেন না, সরকারে আপনাদেরকে সাংসদ হিসেবে পাঠাবে কেন মানুষ? একদম ঠিক বলেছেন। কিন্তু আপনার কি মনে হয় যদি সত্যিই ক্ষীর খাওয়ার ইচ্ছা থাকতো তাহলে মন্ত্রিত্ব নিতাম না? না না, ক্ষীর আমি না, না, আপনি বলেছেন আমি ক্ষীর ক্ষীর, খাবেন। হ্যাঁ আপনি বলেছেন আমি ক্ষীর খাবেন। ক্ষীর, তাহলে ক্ষীর খাওয়ার ইচ্ছে ক্ষীর থাকলে means কি হচ্ছে মন্ত্রিত্ব আপনি নিতাম না? ইতিবাচক দিকগুলো নেবেন, আপনি নেতিবাচক নেবেন না, এটা কিরকম হতে পারে? কে বলেছে? কেন আপনাকে হচ্ছে ওহ, সাংসদ হিসেবে আবার পাঠাবে? আবার আবার একদম ঠিক। মানুষের এই প্রশ্ন সঙ্গত। হুম, ব্যক্তিগতভাবে আমি মনে করি, সেদিনও বলেছি আজও বলছি, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের ওই সিদ্ধান্ত পুনর্বিবেচিত হওয়া উচিত ছিল। আমি এখনো মনে করি 1996 সালে জ্যোতি ঘোষকে প্রধানমন্ত্রী আসনে বসালে বিজেপির এই বারবারন্ত হয়তো সম্ভব হতো না, হয়তো ঠেকানোর একটা নতুন রাস্তা খোলা থাকতো। ঠেকানোই যেত আমি এ দাবি করছি না, কিন্তু হয়তো একটা আরেকটা রাস্তা খোলা থাকতো। কিন্তু সেটা ইতিহাস হয়নি। পার্টি সিদ্ধান্ত করেছে যাবে না, আমি পার্টির ডিসিপ্লিন সৈনিক হিসেবে সেই সিদ্ধান্ত মেনেছি। কিন্তু মেনেছি মানে মনে নিয়েছি তা তো না। রবীন্দ্রনাথ তো বলেছে মানা আর মনে নেওয়ার ভিতরে একটা ফারাক থাকে। আমার ক্ষেত্রে নয় ফারাকটা সেরকম, ধরুন আমার তাতে কোনো আপত্তি নেই, আমি তো প্রকাশ্যে বলছি, আপনাদের তো টেলিকাস্ট হবে, হাজার হাজার মানুষ শুনবে, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়। আমার কথাটা হচ্ছে যে সেদিন যদি এইটা আমরা করতাম, আপনি যে ক্ষীর খাওয়ার কথা বলছেন, তাহলে সেই ক্ষীর আমাদের কাছে অনেক বেশি খাওয়ার সুযোগ ছিল। না, আমি ক্ষীর খাওয়ার প্রসঙ্গে ওই আমি 96 বাদ দিন, মোটা 2004 কথা, সালে, ক্ষীর খাওয়ার কথা বলি। 96 বাদ দিন, 2004 সালে আমাদের 18 জনকে মন্ত্রী করতে চেয়েছিল সোনিয়া গান্ধী, 18 জনকে। গুরুত্বপূর্ণ দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছিল, ইন্দ্রজিৎ গুপ্ত মন্ত্রী হয়েছিলেন, মনে আছে আপনার? কৃষি দিতে চেয়েছিল, পুরো 5 নগর বছর উন্নয়ন দিতে চেয়েছিল, নগর উন্নয়ন দিতে চেয়েছিল, কৃষি দিতে চেয়েছিল, আপনার কি বলে অসামরিক পরিবহন দিতে চেয়েছিল, এইরকম আরো 18টা দপ্তর দিতে চেয়েছিল, 18টা দপ্তর। আমাদের ক্ষীর খাওয়ার ইচ্ছে হলে আমরা যেতাম না? গেলেন না কেন? মানুষ তো আবার সেই পাঠিয়েছেন। যাওয়া না যাওয়াটা, আবার বলছি যাওয়া না যাওয়াটা ঠিক ভুল ইতিহাসের না, বিষয়। মানুষ তো সাংসদ হিসেবে ঠিকই তো, মানুষ পাঠিয়েছেন। চেয়েছিল এবং মানুষের সেই চাওয়াটাকে সম্পূর্ণ মর্যাদা দিতে হলে যাওয়াটা ভালো হতো, এটা নিয়ে কোনো তর্ক নেই। আপনি যদি এই সমালোচনাটা করেন, এই সমালোচনাটা আমি গ্রহণ করব, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যদি বলেন ক্ষীর খাওয়ান, তাহলে কিন্তু আমার অনেক বেশি ক্ষীর খাওয়ার সুযোগ ছিল 18টা দপ্তরের মন্ত্রিত্ব থেকে। আমি কিন্তু যাইনি। তন্ময়দা, আমরা বিতর্ক থেকে একটু এবার হচ্ছে যুক্তি, আরো বেশি যুক্তির দিকে একটু যাওয়ার চেষ্টা করি। 15 বছর তৃণমূলের সরকার হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরিস্থিতি যা, পরিবেশ যা, আবার ফেরার সম্ভাবনা প্রবল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন হচ্ছে যে মানুষ এখনো কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছেন বা ভোট দিচ্ছেন? এক, আর বিজেপিকে হটাতে, বাংলার কথা বলছি আমি, বিজেপিকে হটাতে আগামী দিনে তৃণমূলের সঙ্গে আপনারা কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন, যে কংগ্রেসের সঙ্গে সৈফুদ্দিনের মাখোমাখো সম্পর্কের জন্য তাকে শাস্তি পেতে হয়েছিল, সেই কংগ্রেসের সঙ্গে এখন বাংলা সিপিএম হাত ধরাধরি করে চলে। তো সেটা পরের প্রশ্ন। আগামী দিনে বিজেপিকে থামাতে, বিজেপিকে রুখতে তৃণমূল সিপিএম এর হাত ধরাধরি করার কোনো সম্ভাবনা আছে? তৃণমূল যদি বিজেপির বিরুদ্ধে হয়, তাহলে সম্ভাবনার শিল্প রাজনীতিতে সব সম্ভব। কিন্তু তৃণমূলকে আজও বিজেপির বিরোধী। যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে হতো, তাহলে কি মোহন ভাগবত বলতেন তৃণমূল ক্ষমতায় থাকলে থাক, বামপন্থীদের কোনো সুযোগ দেওয়া যাবে না? যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে হতো, তাহলে কি মমতা ব্যানার্জি বলতেন আরএসএস দেশপ্রেমিক? তাহলে কি আরএসএস বলতো মমতা ব্যানার্জি দুর্গা? যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে হতো, তাহলে মোদি রাম মন্দির বানালে মমতা সরকারের 250 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির বানাতেন? সরকারের আইটি হাবের জন্য নির্দিষ্ট করা জমিতে মহাকাল মন্দির বানানোর পরিকল্পনা করতেন? সরকারের
হিডকোর ডেভেলপমেন্টের জন্য নির্দিষ্ট করা জমিতে দুর্গাঙ্গন বানাতেন, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় নামতেন। তৃণমূল যদি বিজেপির বিরুদ্ধে হতো, তাহলে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হলো, তখন মমতা ব্যানার্জি এই বাংলার সংখ্যালঘু মানুষদেরকে বললেন, এখানে ওয়াকফ আইন আমি যতদিন আছি কার্যকর হবে না, এবং যেহেতু কার্যকর হবে না, সুতরাং এখানে ওয়াকফ বিরোধী কোনো আন্দোলন করার দরকার নেই, আন্দোলন করতে হলে গিয়ে দিল্লিতে করুন। তারপরে মমতা ব্যানার্জির সরকার সেই ওয়াকফ আইন মেনে নিয়ে জেলা শাসকদের কাছে সার্কুলার পাঠাতেন, ওয়াকফ আইন অনুযায়ী যা যা রুল লাগু করতে হবে সেই রুলগুলো লাগু করানোর জন্য। তাহলে তৃণমূল আসলে বিজেপির বিরুদ্ধে না। তার মধ্যে এটা বাংলার মানুষ, আপনি যেটা বলছেন কম বেশি বিরোধীরা এই কথাগুলো বলে, আমি আপনাকে মানলাম। তা সত্ত্বেও কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিরোধীরা এখনো দাঁত ফোটাতে পারেনি, আবার চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবেন এই পরিস্থিতি কিন্তু রয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিকল্প কেউ নেই কেন, তৈরি হলো না কেন? আমার প্রশ্ন সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিকল্প বলে না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন বিজেপি মমতা ব্যানার্জির চাইতেও খারাপ বলে। মমতা ব্যানার্জির সরকার 2016 সালে চলে যেত। বিজেপির কথা ছেড়ে দিন, সিপিএম বলে দিচ্ছি, সিপিএমই ঢুকছি। মমতা ব্যানার্জির সরকার 2016 সালেই চলে যেত। আপনি খেয়াল করে দেখবেন 2016 সালে বাম এবং কংগ্রেস শাসন সমঝোতায় 77টা আসন পেয়েছিল, তৃণমূল বোধহয় 203টে কিংবা 213টা। এবং সব থেকে অবাক করা, এই কথাটা বলিনি একটু আপনার নিজের রেফারেন্সের কাজে বলার ক্ষেত্রে লাগবে। আপনি যে বলছেন বিজেপি তৃণমূল বলে যাচ্ছেন, বিজেপির যদি হিসেব করে দেখেন, সিপিএম বা বামেদের যে ভোটটা ছিল, বাম ফ্রন্টের যে ভোটটা ছিল, কার্যত পুরোটা হচ্ছে বিজেপিতে এসে হচ্ছে যে জমা হয়েছে। আমি আসছি সেই পয়েন্টে, সেখানেই আমি যেতাম। এবার ধরুন 2016 সালে তৃণমূলের সরকার চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। আসন হিসাবে 77, কিন্তু ভোট হিসাবে তৃণমূলের থেকে মাত্র 4.23 না 5-3% ভোটের ডিফারেন্স ছিল। অর্থাৎ প্রত্যেক 100টা লোকে 2.5টা করে লোক যারা তৃণমূলকে ভোট দিয়েছে, তারা বাম কংগ্রেসকে ভোট দিলে আসন সংখ্যাটা ঠিক উল্টো হতো। এরা 210 হতো, ওরা 70 হতো। কিন্তু সেটা হয়নি। মানুষ সেটাকে গ্রহণ করেছিল। মানুষ তৃণমূলের বিরুদ্ধে তিতিবিরক্ত হয়েই বাম কংগ্রেসের আসন সমঝোতাটাকে গ্রহণ করেছিল। কিন্তু আমরা বামেরা এবং কংগ্রেস, আমি বলবো আমরা দুজনেই দায়ী, মানুষের এই গ্রহণ করা বিকল্পটাকে আমরা কন্টিনিউ করিনি। আমাদের পক্ষ থেকে আমি মনে করি ভুল করেই বলা হলো জোট না ভোট। কংগ্রেসের পক্ষ থেকে অনেকগুলো কমেন্ট করা হলো। আমাদের পক্ষ থেকে বলা হলো আমরা কংগ্রেসকে ভোট দিয়েছি, কংগ্রেস আমাদের ভোট দেয়নি। কংগ্রেসের পক্ষ থেকে বলা হলো কংগ্রেস যদি আমাদের ভোট না দিত তাহলে মুর্শিদাবাদে এই রেজাল্ট হতো না, মালদায় এই রেজাল্ট হতো না, উত্তর দিনাজপুরে এই রেজাল্ট হতো না। কোনটা ঠিক কোনটা ভুল সে বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু এর রেজাল্ট হিসাবে যেটা হলো সেটা হচ্ছে 2019-এর লোকসভায় কংগ্রেসের সঙ্গে আমাদের আর আসন সমঝোতা হলো না। তার আগে 18-র পঞ্চায়েতেও হলো না। অথচ মানুষ 2016 এটাকে গ্রহণ করেছিল। 21-এর বিধানসভায় গিয়ে এটা যখন হলো, তখন মানুষের কাছে প্রশ্ন হলো, তোমরা 16 একসাথে ছিলে, 21 একসাথে হলে, মাঝে 18 একসাথে ছিলে না, 19 একসাথে ছিলে না, তোমাদের বিশ্বাস করবো কেন? আমাদের কাছে অবিশ্বাসের প্রশ্নটা মাথা চাড়া দিল। এবং তৃণমূলকে হটাতে চাওয়া মানুষ, আবার বলছি তৃণমূলকে হটাতে চাওয়া মানুষ, সেই মানুষ বলল যে আমরা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারছি না, তাহলে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটাতে হবে। আমাদের ভোট বিজেপিতে চলে গেল। ফ্যাক্ট, আপনি সত্যি কথা বলছেন। ইতিবাচক ভোট না, নেতিবাচক। না, আপনি তো প্রথম বিজেপি আরো খারাপ, সিপিএম এখনো বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারেনি। তার মানে আপনি কি বলতে চাইছেন বামেরা 1977 সালে ক্ষমতা এলো ইতিবাচক ভোটে, এবং বামেরা হচ্ছে যে
2011 মানে 2011 মানে 2006 সালে পর্যন্ত হচ্ছে সব ইতিবাচক ভোট পেয়েছে, অবশ্যই। এটা বিশ্বাস করতে বলেন। বিশ্বাস না করলে পরে আপনার দ্বিতীয় বিকল্প যেটা আর আছে যদি সেটা হচ্ছে বলুন। এতটাই মানুষের যদি হচ্ছে ইতিবাচক বিশ্বাসযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল বাম সরকার, 11তে হচ্ছে যে উল্টে গেল কেন তাহলে? ওই যে বলেছিলাম, টেক অফ টাইমে সমস্ত দেশি বিদেশি প্রতিক্রিয়াশীল শক্তি এক হলো, সবাই এক হলো। হিলারি ক্লিন্টন চলে এলেন আমেরিকা থেকে মমতা ব্যানার্জির সাথে কথা বলতে। কেন? ইম্যাজিন, যান নাকি কোনো দেশে? কারণ ওরাও বুঝেছিল এই টেক অফ পয়েন্টে যদি ফ্লাইটটা আকাশের দিকে উঠে যায় তাহলে মাটিতে পা রেখে 34 বছর, আকাশে মাথা রাখতে পারলে আপনারও তো একটা সামান্য 68 বছর হয়ে সিঙ্গুর যাবে। সামলাতে পারলেন না তন্ময়দা, দেখুন, একটা সিঙ্গুর সামলাতে পারলেন না। জমি নিয়ে জমি যারা দিয়েছেন তারাই বিদ্রোহ করছেন, না, আপনারা হিলারি ক্লিন্টন টানছেন কেন? আচ্ছা, জমি যারা নিয়েছে তারা যদি বিদ্রোহ করতো তাহলে মমতা ব্যানার্জি যখন জমি ফেরত দিলেন তারা জমি ফেরত নিতে আসতো। কজন জমি ফেরত নিয়েছে? কত একর জমি ফেরত গেছে? মমতা ব্যানার্জি তো 400 একর জমি চেয়েছিলেন, 400 একর জমি কি ফেরত গেছে? উত্তর না। 200 একর ফেরত গেছে, তারও উত্তর না। 100 একর ফেরত গেছে, তারও উত্তর না। তাহলে যারা জমি দিয়েছিলেন তারা বিদ্রোহ করেছিলেন, এ তত্ত্বটা খাটছে না। এ তত্ত্বটা যদি খাটতো তাহলে তো তারা জমি ফেরত নিয়ে যেতেন সে মমতা ব্যানার্জির ক্যাম্প থেকে। তাহলে করলেন না কেন? আরে মহা মুশকিলের তাহলে আপনি ব্যাপার। শিল্পটা করলেন না কেন? তাহলে যদি হচ্ছে আপনার কোনো প্রতিরোধ যদি নাই থেকে তাহলে তাহলে আপনি সিঙ্গুতে টাটার ন্যানো কারখানা থেকে সরে এলেন কেন? তাহলে আপনার যদি প্রতিরোধটাই না ছিল। নিশ্চিতভাবে সিঙ্গুরের কারখানাটা করা উচিত ছিল, প্রয়োজনে গায়ের জোর দেখিয়েও করা উচিত ছিল। করলেন না কেন? কেন করলাম না সে তো আমি সিদ্ধান্ত নেওয়ার মালিক না, আমি করতে পারবো না। এইখানে একটা কথা বলি, আপনি যেরকম বলছেন যে কেন করলেন না, এখানে কেউ কেউ বলেন যারা রাজনীতি সম্বন্ধে ওয়াকিবল এবং খবর রাখেন এবং একটু বিশ্লেষণাত্মক হচ্ছে যে ভঙ্গিতে চলার চেষ্টা করেন, তারা বলেন যে যতদিন বসু ছিলেন ততদিন হচ্ছে যে একটা ভারসাম্যের খেলা ছিল, কিন্তু বুদ্ধবাবু এসে মনে হয়েছিল যে একটা নতুন ব্লাড, নতুন মুখ, একঘেয়ে হয়ে গেছে, মানুষ নতুন মুখ চাইছেন। কিন্তু আসলে বুদ্ধবাবু হচ্ছে যে বামফ্রন্টে যাওয়াটা ত্বরান্বিত করেছেন। আবেগ দিয়ে প্রশাসন চলে না, যুক্তি দিয়ে প্রশাসন চলে। ইতিহাস বিচার করবে। আপনি এত বিষয় হচ্ছে যে স্পষ্ট কথা বললেন, বুদ্ধবাবু জ্যোতিবাবুর কথা এলে হচ্ছে ইতিহাস বিচার করবে কেন? আরে মহা মুশকিল তো, কারণ এখনো তো ঘটনাটা ঘটেছে, 50 বছর হয়নি। কেন কোনো 50 ঘটনা, বছর পর হচ্ছে সব কোনো ঘটনা, ঐতিহাসিকরা বলেন যে কোনো ঘটনা ঘটবার পরে হুম, 50 বছর না পেরোলে হুম। ইতিহাস তার মূল্যায়ন করতে পারে সিঙ্গুরের না। সময় যদি হচ্ছে জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী থাকতেন এই ঘটনা ঘটতো? আপনি অনুমান করতে পারেন ঘটতো না, না, আমি আমি অনুমান অনুমান করতে করতে পারি, পারছি না। আমি অনুমান করতে পারি ঘটতো না, ঘটতো না? আমি অনুমান করতে পারি। তাই তাহলে প্রশাসক হিসেবে বুদ্ধবাবু হচ্ছে যে জ্যোতিবাবুর ধারে কাছে থাকেন না। দেখুন, এই রকম ভাবে না মূল্যায়ন করা যায় না। কোথাও তো একটা মূল্যায়ন করতে নিঃসন্দেহে হবে। নিঃসন্দেহে জ্যোতি বসু সবচাইতে বড় প্রশাসক, এ নিয়ে কোনো সংশয় নেই। শক্তি বাকি চট্টোপাধ্যায়, যাকেই আনুন আপনি, সে জ্যোতি বসুর চেয়ে নিচে থাকবে। ভারতবর্ষের যে কোনো প্রশাসককে আনুন, ইন্দিরা গান্ধী ছাড়া জ্যোতি বসুর নিচে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, ফুল ফ্লেজেড বিরোধী নেত্রী, জ্যোতিবাবু হচ্ছে তাকে হচ্ছে কন্ট্রোল করছেন বা তার বিরুদ্ধে হচ্ছে লড়াই দিচ্ছেন, কিন্তু বুদ্ধবাবু পারলেন না। হতে পারে পারলেন না, ইতিহাস বিচার করবে। না না, ইতিহাস তো যা বিচার করাতে বামেরা তো হচ্ছে যে বাংলা থেকে কার্যত শূন্য হাতে ফিরিয়ে এনাতে হচ্ছে। তো একেবারে শেষ দিকে চলে এসেছি আলোচনা তন্ময়দা, আমরা তর্ক বিতর্ক যুক্তি নানা রকম হচ্ছে যে কথাবার্তা চলছে। দুটো বিষয়, রাজ্য সম্পাদক হিসেবে মোহাম্মদ সেলিমকে আপনি 100তে কত দেবেন? এবং আর একটা প্রশ্ন, বড় প্রশ্ন, এবং যে প্রশ্নটা নিশ্চিতভাবে বাম মহলে খুব বেশি করে চলে, আমি সেই প্রশ্নটা করতে চাইছি যে অনিল বিশ্বাসের অকালে চলে যাওয়াটা কি বিরাট মূল্য চোকাতে হলো সিপিএম কে? আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে 2006 সালে অনিলদার মৃত্যু আমাদের জন্য একটা বিরাট লস। আমরা গ্রেট লস শব্দটা ব্যবহার করি অনেকের ক্ষেত্রে, কিন্তু গ্রেট লস তো মাপার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি। যদি মাপার যন্ত্র আবিষ্কার হতো
তাহলে অনিল্লার মৃত্যুটা এই গ্রেট লসের ভেতরে ওপরের দিকে থাকতো ওজনে, অন্তত আমার কাছে। তারপরেই সুভাষদার মৃত্যু 2008, 2009 তেসরা আগস্ট সুভাষদার মৃত্যু। এই দুটো মৃত্যু আমাদের অত্যন্ত ক্ষতি করেছে। সেলিম রাজ্য সম্পাদক হয়েছে একটা অত্যন্ত কঠিন সময়, যখন আমরা শূন্য হয়ে গেছি বিধানসভায়। সেলিম কিন্তু শূন্য হওয়ার পরে রাজ্য সম্পাদক হয়েছে। সুতরাং সেলিম যেখান থেকে শুরু করেছে সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে। এখান থেকে শুরু করে এখন পর্যন্ত রাজ্য সম্পাদক হিসাবে কঠোর পরিশ্রম করে চলেছে, এ নিয়ে কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই। প্রায় রোজই কোনো না কোনো জেলায়, কোনো না কোনো কর্মসূচিতে, কোনো না কোনো ভাবে মানুষের সাথে সম্পর্ক তৈরিতে, কোনো না কোনো ভাবে আমাদের কর্মীদের সঙ্গে তাদের উৎসাহিত করবার কাজে, উদ্দীপ্ত করবার কাজে সেলিম নিজেকে ব্যস্ত রেখেছে। সেলিমের পরিকল্পনায় অত বড় ইনসাফ যাত্রা সংগঠিত হয়েছে যুবদের উদ্যোগে। সেলিমের পরিকল্পনায় অত বড় বাংলা বাঁচাও যাত্রা সংগঠিত হয়েছে যুবদের উদ্যোগে, কৃষকদের উদ্যোগে। সেলিমের পরিকল্পনায় শ্রমিক কৃষকদের উদ্যোগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হয়েছে। তার আগে সেই সমাবেশকে সফল করবার জন্য প্রায় 2 মাস ধরে গোটা রাজ্যে অন্তত 2000-এর বেশি মিটিং, মিছিল, সভা সমাবেশ ইত্যাদি সংগঠিত হয়েছে। মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দেওয়ার কাজটা 2011 ঠিক পরপর বা 2020 পর্যন্ত যতটা উৎসাহের সঙ্গে আমাদের কর্মীরা করত, বা যতটা প্রতিবন্ধকতার মুখে আমাদের কর্মীরা হতাশা অনুভব করত, সেলিম রাজ্য সম্পাদক হওয়ার পরে সেটা অনেকটা কেটেছে। আমাদের কর্মীরা অনেক বেশি সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করতে রাস্তায় নামছে, অনেক বেশি উৎসাহ উদ্দীপনা আমাদের কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে। এই সবগুলো সত্য, কিন্তু এই সবগুলোর ফল কি? আমি নির্বাচন নিয়ে আগাম জ্যোতিষ চর্চা করি না। বরানগরে দাঁড়াচ্ছেন? না, কোনো প্রশ্নই আসে না। আগাম জ্যোতিষ চর্চা আমি করি না। যেহেতু আমি আগাম জ্যোতিষ চর্চা করি না, কেন দাঁড়াবেন না তন্ময়দা বরানগর? বয়স হয়েছে তো, তাতে কি হয়েছে? কোথাও এটা থামতে হয় তো। আপনি তো বললেন বয়সটা হচ্ছে যে একটা ডগমা ব্যাপার। না না, ডগমা ব্যাপার বলিনি তো আমি। আমি বললাম। বলেছি চিরকাল বয়স্ক, মধ্যবয়স্ক, না, তরুণ। আপনি তো বললেন ডগমা বয়সটা, বলিনি, মানে ডগমা বলিনি। বয়সটা কোনো হচ্ছে যে আপনারা হচ্ছে বৃদ্ধতন্ত্র তরুণতন্ত্র আমি বলবেন না। বৃদ্ধতন্ত্র বানিনি, আমি তো বলেইছি বৃদ্ধতন্ত্র বানিনি। তাহলে আপনি বয়স হয়েছে বলছেন কেন? আরে মুশকিল, আমার নিজের তো বয়স হয়েছে, প্রত্যেকটা ব্যক্তির তো বয়স হয়। কেন বয়স হবে? আপনি তো আচ্ছা, হেঁটে ঠিক আছে। চলে তর্ক করে লড়াই করছেন এখানে বসে আমাদের থার্ড আম্পায়ারে, আমাকে হচ্ছে যে রীতিমতো যে দাবিয়ে রাখছেন, আর আপনি বলছেন আপনার বয়স হয়েছে। ও, তার মানে আপনি এখানে আমার প্রতিপক্ষ? আমি তো এতক্ষণ এটাই বুঝিনি যে আপনি প্রতিপক্ষের ভূমিকায়। আমাদের আমি তো আপনাকে সঞ্চালকের ভূমিকায় ভেবেছিলাম। আমি থার্ড আম্পায়ারে আলোচনা একেবারে শেষ দিকে নিয়ে এসেছি। আমি শুধু শেষ করব একটা বিষয় দিয়ে, তন্ময়দাকে দিয়ে। তন্ময়দা বলতে বলতে একটা বিষয় কিন্তু বলে ফেলেছেন, যে গ্রেট লস, দুটো লসের কথা বলেছেন, একটা অনিল বিশ্বাস আর একজন হচ্ছেন সুভাষ চক্রবর্তী। গ্রেট লস মানে ব্যক্তি হিসেবে গ্রেট লস। তার মানে কমিউনিস্ট পার্টিতে ব্যক্তিও হচ্ছে যে যথেষ্ট প্রাধান্য পায়, এটা হচ্ছে সিপিএম বা বামেরা কোনোদিন হচ্ছে স্বীকার করে না। ব্যক্তি কোনো ব্যাপার নয়, সমষ্টি। তন্ময়দা কিন্তু আজকের আলোচনা শেষে কার্যত এটা স্বীকার করে নিলেন, কমিউনিস্ট পার্টিতেও কিন্তু ব্যক্তি প্রাধান্য পায়, ব্যক্তির যথেষ্ট হচ্ছে যে প্রভাব রয়েছে, এবং ব্যক্তিতন্ত্র অত খারাপ ভাবে না বললেও ব্যক্তিতন্ত্রকে কমিউনিস্ট পার্টি হচ্ছে যে যথেষ্ট মর্যাদা দেয়। আপনি একটা আশ্চর্য কথা বললেন। আচ্ছা, লেনিন যদি ব্যক্তি হিসেবে না থাকলেন সোভিয়েতে বিপ্লব হতো? এই দূরদর্শিতা লেনিনের ছিল, যিনি পার্টি সেন্ট্রাল কমিটিকে বলতে পারেন যে বিপ্লবটা হতে হবে 7ই নভেম্বর। 6ই নভেম্বর হলে ওটা হবে টু আর্লি, 8ই নভেম্বর হলে ওটা হবে টু লেট। এর জন্য একটা ব্যক্তি লাগে। মাও জেদং যদি চীনের মাটিতে না থাকতেন, ওই ঐতিহাসিক লং মার্চটা হতো না।
ফলে ব্যক্তির ভূমিকা নেই এ কথা কে বলেছে? অনেক সিপিএম নেতা বলেন। ভুল বলেন। যদি বলেন তারা সিপিএম না, আমি দায়িত্ব নিয়ে বলছি তারা সিপিএম না। মানে যারা হচ্ছে যে ব্যক্তির শুনুন, ব্যক্তির থেকে পার্টি বড়, কিন্তু তার মানে ব্যক্তির ভূমিকা নেই না। ব্যক্তি হিসাবে যে কেউ অনিল বিশ্বাসের চেয়ারে বসলে তিনি একই হয়ে যাবেন না। ব্যক্তি হিসাবে যে কেউ সুভাষ চক্রবর্তীর চেয়ারে বসলে তিনি একই হয়ে যাবেন না, হতে পারেন নাকি কখনো? কারণ ব্যক্তির যে রোল, ব্যক্তির যে উৎসাহিত করবার ক্ষমতা, যেটা সুভাষদার মাস্টারের মতো ছিল, আর কারণ নেই। আমি তো জোর করে বলছি, আর কারণ নেই। সুভাষদা বলতে পারতেন আমি 1 লক্ষ মানুষকে আমি নিয়ে যাব ব্রিগেডে, 2 লক্ষ মানুষকে আমি নিয়ে যাব ব্রিগেডে, এবং সুভাষদা সেটা করে দেখাতে পারতেন। বুদ্ধবাবু পারতেন না। স্বতন্ত্র প্রশ্ন, আমি পারবো না। অন্যকে পারতেন না পারতেন, আমি তার তুল্যমূল্য আলোচনার জন্য আসিনি, আমি পারবো না, এটুকু বলছি। ফলে এইটা যে সুভাষদা, সেই সুভাষদা যার কাছে গিয়ে একটা মানুষ খালি হাতে ফেরেননি। তাকে আপনারা যে স্টেট সেক্রেটারিয়েটে নিয়ে আসতে হয়নি, জ্যোতিবাবুকে বলে হচ্ছে যে নিয়ে আসতে হয়েছে আমার শেষ ইচ্ছা বলে। এটা সিপিএম পার্টি। দেখুন, আমি তো সিদ্ধান্ত মেকার ছিলাম না। না, আপনি এড়িয়ে যাবেন না। আমি তো সিদ্ধান্ত মেকার না। বলুন, আপনি যদি আমায় এমন প্রশ্ন করেন যে যেন মনে হচ্ছে স্টেট সেক্রেটারিটা আমি ঠিক করি, না আমি তা বলছি, তাহলে আমি তো ঠিক করি না। আপনার তো মতামত রয়েছে। না, অবশ্যই আমার মতামত রয়েছে, এবং আমার মতামত তো আমি একটু আগে দিলাম সুভাষদা সম্পর্কে। সেই মতামত থেকে আপনি বুঝলেন না আমি সুভাষদাকে কি রূপে চাই? আমি তো দিলাম সেই কথা। আবার তো দিতে গলাও কাঁপেনি, হাতও কাঁপেনি, পাও কাঁপেনি, কাঁপবেও না কোনোদিন, নিশ্চিত থাকতে পারেন। আমার কাছে সুভাষদা অন্য জিনিস, তার মানে সকলের কাছে সুভাষদাকে অন্য জিনিস হতে হবে তা তো না। এটাও তো আপনাকে বুঝতে হবে। যেমন আপনার হাতেরও 5টা আঙুল সমান না, তেমন গোটা পার্টিরও সব মানুষের মনোভাব সমান না। তার মধ্যে যদি বলেন ব্যক্তি, আমাদের কথা হচ্ছে ব্যক্তির থেকে পার্টি বড়, তার মানে ব্যক্তি নিরপেক্ষ না। কারণ এই যে ব্যক্তির থেকে পার্টি বড়, সেই পার্টিটা অনেকগুলো ব্যক্তিরই সমষ্টি। সুতরাং আমাদের কাছে ব্যক্তির থেকে সমষ্টি বড়। ব্যক্তির থেকে সমষ্টি বড় মানে ব্যক্তি হিসেবে আপনি গুরুত্বহীন না, আপনার গুরুত্বের সঙ্গে আমার গুরুত্বের সঙ্গে আরো 10 জনের গুরুত্ব মিলে সমষ্টির গুরুত্ব তৈরি হচ্ছে। আজকে থার্ড আম্পায়ারে অসাধারণ একটা জমজমাটি তর্ক বিতর্ক আলোচনা হলো তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, এবং তন্ময়দা খোলাখুলি একেবারে হচ্ছে যে মন খুলে কথা বললেন, বিতর্কিত রাস্তাগুলো দিয়ে হাঁটলেন, শুধু নয় অনেক কথা বললেন যা এর আগে সম্ভবত তন্ময়দা আর অন্য কোথাও বলেননি। তন্ময়দাকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন থার্ড আম্পায়ার।